গল্পমালিকা। যা ঘটে তা সবই ভগবানের চোখে পড়ে। কানন বিহারী মুখোপাধ্যায়, পর্ব 2। আইভানের স্ত্রী খবর পেয়ে খুব মনমরা হয়ে গেল। ছেলেরা সব ছোট, একটা তো মাত্র কমাসের, এখনও ওর বুকের দুধ খায়। ছেলেদের সঙ্গে নিয়ে ও এসে হাজির হলো শহরের যে জেলখানায় আইভানকে আটক রাখা হয়েছিল। প্রথমে স্বামীর সঙ্গে দেখা করবার হুকুম পেলে না, তারপর অনেক কাকুতি মিনতি জানাবার পর অফিসারদের হুকুমে তাকে আইভানের কাছে নিয়ে যাওয়া হলো। জেলের পোশাক পরা, হাত পা বাঁধা আইভানকে চোর ডাকাতের সঙ্গে আটক দেখেও বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। অনেকক্ষণ জ্ঞান হলো না। জ্ঞান হলে ছেলেদের জড়িয়ে নিয়ে স্বামীর কাছে গিয়ে বসলো। তারপর বাড়ির সব খবর দিয়ে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছিল? আইভান সব কথা খুলে বললে। তখন স্ত্রী জিজ্ঞাসা করলে, এখন আমাদের কি করতে হবে? রাজার কাছে আর্জি পাঠাতে হবে। স্ত্রী বললে, আর্জি পেশ করা হয়েছিল, ওরা নেয়নি। তা শুনে আইভান হতাশায় মাথা নিচু করে বসে রইল। তখন স্ত্রী বললে, মনে আছে আমি স্বপ্ন দেখেছিলুম তোমার সব চুল সাদা হয়ে গেছে, তোমার সেদিন যাত্রা করা উচিত হয়নি। তারপর স্বামীর চুলে হাত বুলোতে বুলোতে জিজ্ঞাসা করলে, আচ্ছা সত্যি করে বলো, আমি তোমার স্ত্রী, আমার কাছে গোপন করো না, তুমি লোকটাকে মেরেছিলে না? তোমারও সন্দেহ? দুঃখে বেদনায় আইভান হাতের মধ্যে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। ঠিক সেই সময় একজন পাহাড়ওয়ালা এসে বললে, সময় হয়ে গেছে। ছেলেদের নিয়ে স্ত্রী চলে গেলে আইভান ভাবতে লাগলো স্ত্রীর সন্দেহের কথা। শেষে মনে মনে বললে, দেখছি ভগবানই কেবল জানতে পারেন সত্যি ব্যাপার কি। ন্যায় বিচারের জন্য তাকেই ডাকা উচিত, মুক্তির জন্য তার কাছে প্রার্থনা জানানো উচিত। ও আর কারো কাছে আর্জি পাঠালে না, সব আশা ছেড়ে দিয়ে দিন রাত ভগবানকে ডাকতে লাগলো। শেষে আদালতের বিচারে ওর শাস্তি হলো, ওকে চাবুক মারা হলো। তারপর সেই ঘা শুকোলে অন্যান্য আসামিদের সঙ্গে সাইবেরিয়ায় পাঠানো হলো। সাইবেরিয়ায় একটি একটি করে কেটে গেল 26 বছর। আইভানের মাথার চুল সব সাদা হয়ে গেল, ফাঁক ফাঁক লম্বা দাড়ির চুলও পেকে গেল। ওর সেই আগেকার বেপরা হাসি খুশি ভাব আর ছিল না। কোমর ভেঙে শরীর নুয়ে পড়েছিল। ও আস্তে আস্তে চলতো, কারুর সঙ্গে কথা বলতো না। ওর মুখে কেউ কখনো হাসি দেখতে পেত না। সময় পেলেও আপন মনে ভগবানের কাছে একলা একলা প্রার্থনা করত। কিছু কিছু করে পয়সা জমিয়েও কিনেছিল একখানা সন্তদের জীবনী। জেলে সারাদিনে নিয়মিত খাটুনির পর সন্ধ্যার আগে যেটুকু আলো থাকতো, ও এক মনে বসে বসে সেই বইখানি পড়ত। রবিবারে জেল গির্জায় গিয়ে সমবেত গানে যোগ দিত। ওর মিষ্টি গলা তখনও নষ্ট হয়নি। জেলের কর্তৃপক্ষ ওর ভদ্র ব্যবহারের জন্য ওকে ভালোবাসত। অন্যান্য কয়েদিরা শ্রদ্ধা করত। কেউ বলতো দাদু, কেউ বলতো সাধু মহারাজ। কর্তৃপক্ষের কাছে কোনো নালিশ করতে হলে ও হয়তো কয়েদিদের প্রতিনিধি। তাদের নিজেদের মধ্যে ঝগড়া হলে ওকে মানত মধ্যস্থ। আইভান এতদিন বাড়ির খবর একটুও পায়নি। স্ত্রী ছেলেপুলেরা বেঁচে আছে কিনা জানতো না। এমনিভাবে দিন যায়। একদিন একদল নতুন আসামি এসে হাজির হলো। সন্ধ্যাবেলা নতুনেরা পুরাতন কয়েদিদের কাছে জড়ো হয়ে পরস্পরের খোঁজ খবর নিতে লাগলো। কে কোন গা থেকে এসেছে, জেল হলো কেন, এই সব কথা। তাদের মধ্যে এক পাশে বসে আইভান সকলের গল্প শুনছিল। একজন 60 বছরের বুড়ো নূতন আসামি তখন নিজের গল্প বলছিল, আমি ভাই গাড়ি থেকে একটি ঘোড়া খুলে নিয়েছিলুম, তাতেই আমাকে ধরে নিয়ে এসে জেলে পুড়েছে। বারবার বললুম ঘোড়াটা চুরি করার মতলব আমার একটুও ছিল না, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবার দরকার ছিল, তাই খুলে নিয়ে এসেছিলুম। বাড়ি পৌঁছেই ছেড়ে দিয়েছিলুম। তাছাড়া গাড়ির গাড়োয়ান ছিল আমার অন্তরঙ্গ বন্ধু। ওরা বললে, না তুমি চুরি করেছিলে। তখন জিজ্ঞেস করলুম, কোথায় কেমন করে চুরি করলুম? আর তার কোনো জবাব দিতে পারলে না। অবশ্য একবার সত্যি সত্যি আমি একটা
পাপ কাজ করেছিলুম। ন্যায় ধর্ম অনুসারে অনেক আগে আমার এখানে আসা উচিত ছিল, কিন্তু সেবার ধরা পড়িনি। এবার কিন্তু আমাকে মিথ্যে মিথ্যে শাস্তি দিয়েছে। আহ, বাজে কথা সব বেদবাক্য বলে বিশ্বাস করছো নাকি? তামাশা করছি। আগে একবার আমাকে সাইবেরিয়ায় পাঠিয়েছিল, তবে বেশি দিন থাকতে হয়নি। একজন জিজ্ঞাসা করলে, তোমার দেশ কোথায়? আমাদের বংশের আদিবাস ভ্লাদিমির গাঁয়ে। আমার নাম মাকার, কেউ কেউ সেমিওনিক বলে ডাকে। আইভান চকিতে মাথা তুলে বললে, তুমি ভ্লাদিমির গাঁয়ের একজন কারবারি আইভানের পরিবারের কারুকে চিনতে? তারা কেউ এখনো বেঁচে আছে? চিনি বই কি, তার ছেলেরা এখন বেশ অবস্থাপন্ন হয়েছে। বাপটা তো সাইবেরিয়ায়, হয়তো আমাদের মতোই একজন পাপী। আচ্ছা দাদু, তুমি এখানে কী জন্য এসেছিলে? আইভান তার দুর্দশার গল্প করতে ভালোবাসত না। ও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, আমার পাপের জন্য আজ 26 বছর জেল ভোগ করছি ভাই। মাকার জিজ্ঞাসা করলে, কীরকম পাপের জন্য? আইভান শুধু বলল, আরে ভাই, সে কথা কি আর বলবো, নিশ্চয়ই আমার প্রাক্তন কিছু ছিল। ও হয়তো আর কিছুই বলতো না, কিন্তু ওর সঙ্গীরা নতুন কয়েদিদের গল্পটা সব বলল। তা শুনে মাকার আইভানের দিকে তাকিয়ে নিজের হাঁটুতে একটি থাবড়া মেরে চেঁচিয়ে উঠল, এ তো ভয়ঙ্কর অবাক কাণ্ড। কিন্তু দাদু, তুমি এর মধ্যে এত বুড়োটে হয়ে গেছো।